11-12 তারিখ যার যা কাজ করার ডিউটি ছিল করেনি, তা আমি কোনো মন্তব্য করব না। আমি কোনো মন্তব্য করব না। 11 এবং 12 তারিখে যাদের যে ডিউটি ছিল করার তারা করেননি। কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে মানুষ জানে। গ্রেটফুল টু ক্যালকাটা হাইকোর্ট, ছুটির দিন খুলে তারা যা করার করেছে। আর ইনিশিয়ালি ওখানে যে 11 তারিখে বিএসএফের 300 জওয়ান তারা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং ডিএম বাধ্য হয়েছেন যখন পুলিশ ফেল করেছে। অল ক্রেডিট গোজ টু 11th বিএসএফ আর 12 তারিখ ক্যালকাটা হাইকোর্ট। মানুষের কাল থেকে আমি, যেহেতু আমি পিটিশনার, আমি 100-150 মেসেজ পেয়েছি নর্মাল মেসেজে, যেহেতু ইন্টারনেট বন্ধ আছে, আর আত্মীয়রা পাঠিয়েছে যেখানে নেট আছে। একটাই তাদের বক্তব্য ছিল যে আগামীকাল আরেকটা শুক্রবার, আমরা প্যানিক। আপনি দয়া করে কলকাতা হাইকোর্টে আপনার আইনজীবীর মাধ্যমে অনুরোধ করুন যাতে প্যারামিলিটারি ফোর্সেস আরও বেশ কিছুদিন এখানে থাকে এবং এনআইএ তদন্ত হয়ে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়। কারণ এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত দোষী অধিকাংশই নয়। তৃণমূল কংগ্রেস তারা সংখ্যা দেখানোর জন্য পুলিশকে কিছু কিছু লোককে তুলে দিয়েছে। প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি। কোত্থেকে বোমা, গুলি, বন্দুক এলো, পুলিশের রোল কি ছিল, এগুলো কোনোটাই ইনভেস্টিগেশন হয়নি। অর্থাৎ আমি 11-12 তারিখ যারা কর্তব্য পালন করেনি তারা 17 তারিখে কি বলছেন তার আমি উত্তর দেবো না। আই এম নট ইন্টারেস্টেড। একটা বিষয়, মানে হঠাৎ করে রাজ্যপালের এই বোধোদয় আজকে সকালবেলা থেকে তিনি বলছেন, আমি মন্তব্য করব না। উনি কেন্দ্রের প্রতিনিধি, আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং এমএলএ। আমার এটা নিয়ে বলা, আমার যে মনের কথা, এটা বাইরে প্রকাশ হলে বিতর্ক হবে, আমি বলবো। আজকে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর জটিল হয়ে গেছে। প্রথম কথা হলো, যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে, কিন্তু ফাইনালি তারা 9 মাস বেতন পাবেন, কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি। এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে। মে মাসের মধ্যে নোটিফিকেশন, অক্টোবর-নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে, প্যানেল বের করবে, জয়েনিংয়ের ডেট দেবে 1 তারিখ, যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে। এবং এই যে 18,000 অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না, তাতে কতজন এই 8-9 বছর ধরে 17-18তে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল, 16র পর থেকে। 18র পর থেকে তো বিক্রি হয়েছে, 18র পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি। প্রথম যে লটগুলো জেনুইন ছিল, তো সেই যাদের ওএমআর তারা প্রোটেকশন পাবে না, আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস, তাদের সে প্র্যাকটিস নেই, থাকতে পারে না। তারা চেষ্টা করবেন, তারা মেধাযুক্ত, 3-4 মাস 2-3 মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য। কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না। আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে, সে সুযোগ উচ্চতর আদালত করে দিলেন। আগে চাকরি বিক্রি করেছে, এবারে প্রশ্ন বিক্রি করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না, শুধু একাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে। ভাইপো দোকান খুলবে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনুর মতো আবার এজেন্ট নামবে, পার্থ চ্যাটার্জির মাসদ্রোণীর ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে, প্রশ্ন বিক্রি হবে। এবং মিনিমাম 500-700 কোটি টাকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে বিধানসভার ভোট, তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে। এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে। মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন, তারাও পাবেন না। তারা তো প্রশ্ন জানতে পারবেন না, তারা প্রশ্ন কিনতেও পারবেন না। প্রশ্ন বিক্রি করবে তৃণমূল, প্রশ্ন কিনবে যাদের অর্থ আছে, এবং তারা 82-84, যদি 100 নম্বরের হয় 82-84, যদি 50 নম্বরের হয় 44-46 করে নাম্বার পাবে। এবং ওএমআর এর নাম্বার
জাম্প করে গেলে ভাইবা তো ওদের হাতে থাকবে 10 নম্বর। 10 নম্বর তো তৃণমূলের হাতে আছেই। 9.5, 9, 9.25 দেবে। আর যাদেরকে বাতিল করতে হবে তাদেরকে 2 দেবে, 1 দেবে, 1.5 দেবে। শুধু একাডেমিকটাই পারবে না টেম্পার করতে। ওএমআর খাতা টেম্পার হবে না, প্রশ্ন বিক্রি হবে এবং তৃণমূল আবার 500 কোটি টাকা তুলবে, নির্বাচনে খরচ করবে। দাদা একটা বিষয়, যারা ঘরছাড়া হয়েছেন, যারা আজকে রাজভবনে গিয়েছিলেন, তারা বলছেন আমরা ফিরতে পারবো না, আমাদের ক্যাম্পেই গিয়ে থাকতে হবে। যা পরিস্থিতি বিএসএফ যদি আমি আপনাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি, বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না। বিএসএফটা বর্ডার এলাকা, কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে, আজকেও এক্সটেন্স করেছে। আমি কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা আজকেও ইন্টারিম অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত, আমার লয়ার পেয়েছে, আমাকে পাঠিয়েছে। রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল, তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন, কিন্তু কেন্দ্র বলেছে, কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট, সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল। আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে, তারা এক্সটেন্ড করে দিয়েছেন 21 তারিখ পর্যন্ত। আপনাকে বলি, পার্মানেন্ট থাকবে না। সলিউশন ওখানে, এটা কমিউনাল রাইট নয়, এটা ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায়। সলিউশন আমি দুভাবে বলতে পারি। একটা হচ্ছে এনআইএ-কে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া। ধরুন কালকে আমি টুইট করেছি, ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে। এর আগে তো বলছিল বাংলাদেশ, তুরস্ক, কত গল্প। ইনজামকে, ইনজামাম, তিনি হচ্ছেন ধুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান, বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে। এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে। স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে, এনআইএ ইনভেস্টিগেশন চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত, 1 নম্বর। সেকেন্ড থিং হচ্ছে, বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো। কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে, হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে, সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী, এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে, কনস্পিরেটার, ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে, একে একেবারে উপড়ে ফেলতে পারে, ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট। আর ইলেকশন কি সম্ভব? শেষ প্রশ্ন, ইলেকশন কি ওখানে সম্ভব? কোথায়? যা পরিস্থিতি, গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না। যেখানে 50%-এর নিচে হিন্দু আছে, বহু জায়গায় ভোট দিতে দেয়নি 21 এবং 24-এ, এবারে আরো মাস স্কেলে দেবে না। তার মধ্যে শুধু মুর্শিদাবাদ, মালদার একটা অংশ পড়বে না, তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবাও পড়বে। মানে এরকম ধর্মযুদ্ধ, মানে এটা কি ধর্ম? এটা বাস্তব, আপনি গিয়ে ঘুরে আসবেন, আপনারা গিয়ে ঘুরে আসবেন। এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে, আপনারা যেতে পারছেন, ঘুরতে পারছেন, ঘুরে দেখে আসবেন। নন্দীগ্রামে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই খুন, দুর্ঘটনা নয়, খুন। মমতা ব্যানার্জির শান্তির ছেলেরা করেছে। নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে, মাংস বিক্রি করছে। এর 4 দিন আগে গোকুলনগরে করেছে, আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি। তখন যদি ব্যবস্থা করতো, পুলিশ করেছে কি, দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে। পুলিশের উচিত, ওই গাড়ির নম্বর তো পেয়েছে, আমরা তো সিসিটিভি ফুটেজ দিচ্ছি, তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল,
করেনি। আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি। বুঝতে পারছেন, ষাঁড়ও নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌড়াতে। বলছি আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে যুব না, আমি থাকবোই মিছিলে। ভবানীপুর বিধানসভা তো, ওই জন্য পারমিশন দিচ্ছিল না। আমার এটা 83তম হবে কোর্ট অর্ডারে হাঁটা।